ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে দুর্গাপুজো স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। টাইটেল ও থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি ইলিশ মাছের আজকে কোন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, ইলিশ মাছের স্টিম পাতুরির রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি। স্টিম পাতুরি রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছিলাম কাজু বাদাম, তার সাথে নিয়েছিলাম পোস্ত আর সর্ষে, সাদা কালো মেশানো সর্ষে। এরপর নিয়েছিলাম আমি এখানে একটি নারকেলের অর্ধেক মালার অংশ কুড়িয়ে নিয়েছিলাম। আপনারা যখন নারকেলটা ব্যবহার করবেন তখন কিন্তু একটু রসালো নরম ধরনের নারকেলটাকে নেবেন, তাহলে কোকোনাট মিল্কটা ভালো পাওয়া যায়। শুকনো নারকেল নিলে ছিবড়ে হয় আর তার থেকে ভালো মিল্কটা কিন্তু পাওয়া যায় না। এবার পাতুরির জন্য একটি কলাপাতা নিয়েছিলাম। প্রথমে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে ওর মধ্যে নারকেল কোড়া আর পোস্তটাকে দিয়ে একই সাথে পেস্ট করে নিয়েছিলাম, আর সর্ষে দানাটাকে আমি আলাদা পেস্ট করে নিয়েছিলাম। ইলিশ মাছের পাতুরির মশলা আমার পেস্ট করা হয়ে গেছে, আর আমি এখানে 6 পিস ইলিশ মাছের পেটি নিয়েছিলাম। মাছের পেটিগুলোকে ভালো করে আমি 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কলা পাতাটিকে আমি কেটে পিস পিস করে নিয়েছিলাম। আরেকটি ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম, সেটা হচ্ছে টক দই। এবার একটি পাত্রের মধ্যে আমি 4-5 চামচ টক দই নিয়েছিলাম। এবার টক দইয়ের মধ্যে আমি বেটে রাখা মশলাগুলোকে এক এক করে ঢেলে দিয়েছিলাম। এই যে দেখুন, আমি সমস্ত মশলাগুলোকে এবার কিন্তু ওই টক দইয়ের পাত্রের মধ্যে এক এক করে ঢেলে দিচ্ছিলাম। প্রথমে নারকেল কাজু বাদাম পেস্টটিকে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, এরপর বেটে রাখা সর্ষেটাকেও এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লবণ ও কাঁচা সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই সমস্ত মশলাটিকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এই মশলাটির মধ্যে ঝালের গুঁড়োও অ্যাড করতে পারেন। আমরা ঝালটা কম খাই, সেই কারণে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম। এরপরে আর কোনো ঝালের গুঁড়ো এর ভেতরে দিইনি। ইলিশ পাতুরির রেসিপি দুরকম পদ্ধতিতে তৈরি করা হয়। আমি যেটা করেছিলাম স্টিম পদ্ধতিতে, মানে ভাপিয়ে নিয়ে ইলিশ পাতুরিটিকে করেছিলাম। আরেকটি পদ্ধতিতেও হয়, সেটা হচ্ছে গরম তেলের মধ্যে পাতুরিটিকে ভেজে ফ্রাই করে তুলে নেওয়ার পদ্ধতি। এই ভেজে নেওয়ার পদ্ধতিটিকে আমি নেক্সট আবার কোনো দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপনাদের সামনে ভাপা অথবা স্টিম পাতুরিটাই শেয়ার করে নিচ্ছি। নেক্সট আবার অন্য দিন অন্য প্রসেসের পাতুরিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার দেখুন, পুরো মশলাটাকেই আমার কিন্তু ফেটিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ইলিশ মাছের পেটিগুলোকে আমি এক এক করে এই মশলার ভেতরে বসিয়ে দিচ্ছি। এখানে আমার একটুখানি ভুল হয়ে গেছে, ক্যামেরাটাকে আরও একটুখানি সরিয়ে দেওয়া উচিত ছিল, সেটা আমি বুঝে উঠতে পারিনি। পরে যখন খেয়াল করলাম তখন বাটিটাকে একটু সরিয়ে দিলাম। এরকমই নতুন নতুন কাজ করতে এসে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, তো এই ভুলের থেকেই কিন্তু একটু নতুন নতুন শিক্ষা আমরা নিয়ে থাকি। পরের দিন কোনো কাজ করার সময় কিন্তু সেই ভুলগুলো আর হয় না। এবার দেখুন, ইলিশ মাছের পেটিগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে কোট করে মাখিয়ে নিয়েছিলাম, এবং এই ইলিশ মাছগুলোর মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি মিনিট 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবার পিস পিস করে কেটে নেওয়া কলা পাতাগুলোকে দেখুন এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার কলা পাতাগুলোকে আমি গ্যাসের মধ্যে দিয়ে একটুখানি সেঁকে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি গ্যাসের ওভেনে কিভাবে ফেলে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছিলাম এক এক করে। এইভাবেই কলা পাতাগুলোকে কিন্তু উল্টে পাল্টে দুটো সাইডই আমি সেঁকে নিয়েছিলাম। কলা পাতাগুলোকে এরকমভাবে সেঁকে না নিলে পরে কলা পাতাগুলো দিয়ে যখন পাতুরি ফোল্ড করবেন তখন সমস্যায় পড়ে যাবেন। পাতুরিতে মোড়াবার জন্য যদি কাঁচা কলা পাতা ডাইরেক্ট এইভাবে সেঁকে না নিয়ে যদি মোড়ানো হয় তাহলে কিন্তু কলা পাতাটা ফেটে যাবে এবং ওর ভেতর থাকা পুরটাও কিন্তু ফেটে বের হয়ে আসবে। সেঁকে নিলে কলা পাতাগুলো নরম হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না।
এই যে দেখুন, এবার কলা পাতার মধ্যে আমি এক এক করে ইলিশ মাছের পেটিগুলোকে বসিয়ে দিচ্ছি, আর তার ওপর দিয়ে কিন্তু এই যে মশলার গ্রেভিটাকে একটুখানি ওর মধ্যে দিয়ে তারপর কলা পাতাগুলোকে ফোল্ড করে একটা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিয়েছিলাম। এভাবেই এক এক করে আমি প্রত্যেকটা কলা পাতাকেই মাছ ভরে তার মধ্যে পুর দিয়ে এরকমভাবে ফোল্ড করে বেঁধে দিয়েছিলাম। দেখুন, প্রথম ইলিশ মাছের পাতুরিটিকে ভালো করে এইভাবে ফোল্ড করে মুড়িয়ে দেবার পর এবার দ্বিতীয় আরেকটি পাতা আমি নিয়ে নিলাম। দ্বিতীয় পাতাটিকেও ঠিক একইভাবে ইলিশ মাছ বসিয়ে নেবার আগে প্রথমে একটু মশলা দিয়ে দিলাম, তার উপরে আমি ইলিশ মাছের পেটিটাকে বসিয়ে দিলাম। এবার ইলিশ মাছের পেটিটাকে বসিয়ে দেওয়ার পর আবার ওর ওপরে খানিকটা আমি এই গ্রেভি দিয়ে দিলাম। ইলিশ মাছের ওপর গ্রেভিটাকে দিয়ে এবার আমি পাতাটাকে আবার ঠিক ওই একই প্রসেসে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। এই যে দেখুন, ঠিক আগের প্রসেসে যেভাবে আমি ফোল্ডটিকে করেছিলাম ওই একইভাবে কলা পাতাটাকে ফোল্ড করে নেবার পর সুতো দিয়ে আমি টাইট করে বেঁধে দিয়েছিলাম, যাতে কোনোভাবে এর ভেতরকার পুর না বাইরে বেরিয়ে আসে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমার কিন্তু কলা পাতা কোনো রকমভাবে ফেটেও বেরিয়ে যাচ্ছিল না, কারণ গ্যাসের ওভেনে যেহেতু কলা পাতাগুলোকে সুন্দর করে সেঁকে নিয়েছিলাম, সেই কারণে পাতুরিগুলো তৈরি করার সময় আমার কিন্তু কোনো রকম সমস্যায় পড়তে হয়নি। পাতুরিগুলো আমি যেহেতু স্টিমে তৈরি করেছিলাম, সেই কারণে আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবার ওর ভেতরে আমি একটি ঝাঁঝরি থালা বসিয়েছিলাম, তার মধ্যে প্রথমে 3টে পাতুরিকে দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম এবং ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ স্টিম হবার পর আমি একটা টং নিয়েছিলাম, সে টং দিয়ে ইলিশ পাতুরিগুলোকে উল্টে দিয়েছিলাম। এক পাশটা ভাপে সেদ্ধ হয়ে যাওয়ার পর অপর পাশটাও কিন্তু টঙের সাহায্যে আমি উল্টে দিয়েছিলাম। উল্টে দেবার পর আবারও আমি এর মধ্যে ঢাকা দিয়ে আবার মিনিট 15 মতন ফুটিয়ে যখন সেদ্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু ইলিশ মাছের পাতুরিগুলোকে ভালো করে ভাপিয়ে নেবার পর আমি কড়াইয়ের থেকে এবার প্রথমবারের ইলিশ পাতুরিগুলোকে এক এক করে নামিয়ে নিয়েছিলাম। নামাবার সময় আমি ডেকোরেশনের জন্য একটি কাঁসার থালা নিয়েছিলাম, তার মধ্যে একটি পদ্ম পাতা বসিয়ে ইলিশ পাতুরিগুলোকে সেই পদ্ম পাতার মধ্যে এক এক করে বসিয়ে দিয়েছিলাম। এবার দ্বিতীয়বারে যে ইলিশ পাতুরিগুলো ছিল সেগুলো কিন্তু বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে স্টিম হওয়ার জন্য। প্রথম ক্ষেপের যে পাতুরিগুলো আমার তৈরি হয়ে গিয়েছিল তার একটা পিক তুলে নিলাম, দেখুন কতটা সুন্দর লাগছিল। অপর দিকে কিন্তু কড়াইয়ের মধ্যে এক পিঠ ইলিশ মাছের স্টিম হয়ে যাওয়ার পর আবার অপর পিঠটা টং দিয়ে আমি উল্টে দিয়েছিলাম। ইলিশ পাতুরিগুলোকে উল্টে দেবার পর আবার আমি ঢাকাটা দিয়েছিলাম। ঢাকাটা দিয়ে বেশ মিনিট 15 মতো ভাপিয়ে নিলেই আমার সমস্ত ইলিশ পাতুরিগুলোই কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। দেখুন, এবার বাকি ইলিশ পাতুরিগুলোকেও আমি কিন্তু টং দিয়ে সেই থালার মধ্যে তুলে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার দুর্গাপুজো স্পেশাল স্টিম ইলিশ পাতুরির রেসিপি। আজকে একটু বাঙালি সাবেকিয়ানা ধরে রাখবার জন্য আমি এখানে পদ্ম পাতায় খাওয়ার ব্যবস্থা করেছিলাম আর কয়েকটি মাটির ভাঁড় কিনে নিয়ে এসেছিলাম। আমার খুব ভালো লাগে পদ্ম পাতায় ভাত খেতে, তাই পুজো পারপাস পদ্ম পাতাগুলো এখন খুবই অ্যাভেলেবেল। যেহেতু মা দুর্গার পুজোতে পদ্ম ফুল লাগে, আর তাহলে পদ্ম পাতাটাও পাওয়া যাবে। পদ্ম পাতা আর এই দেখুন তার সাথে নিয়ে এসেছিলাম মাটির ভাঁড়। এবার চলুন আজকে আমি কি রেসিপি তৈরি করেছিলাম। দেখুন, লাল শাক ভেজেছিলাম বাদাম দিয়ে, ইলিশ মাছের ঝাল তৈরি করেছিলাম, আমের চাটনি ছিল, তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ পাতুরি ছিল, টক দই, মিষ্টি দই, পান্তুয়া, আর ওই সাইডে ছিল ভেটকি মাছ, ফুলকপি আলু দিয়ে ডালনা, আর ছিল মাটন। এই ছিল আজকের মেনুতে আমার, কারণ আজকে আমার বাড়িতে কিছু অতিথি এসেছিল, তাদের জন্য আমি ভোর 6টার থেকে এই সমস্ত রান্নাগুলো নিজে হাতে একাই তৈরি করেছিলাম। আর ছিল সরু চালের ভাত।
এখানে আরও একটি মিষ্টি ছিল সাদা রঙের, সেই মিষ্টিটির নাম হচ্ছে লট চমচম। এটার কথা বলতে আমি ভুলে গেছিলাম। এবার দেখুন সকলের জন্য আমি পাতেতে ভাত বেড়ে দিচ্ছি, আর থালার ওপরে আমি সেই পদ্ম পাতাগুলোকে বিছিয়ে দিয়েছিলাম। এবার সবাই বসে পড়েছি আমরা খেতে। অতিথিরা আমার খাবার দাবার দেখে ভীষণ অবাক হয়েছিল যে আমি এত সকালে উঠে এতগুলো রান্নার পদ আমি নিজে হাতে একাই তৈরি করেছিলাম। এছাড়া প্রত্যেকটা রান্না কিন্তু পারফেক্ট হয়েছিল। নুন, মিষ্টি, ঝাল সব কিছুই সামঞ্জস্য ছিল। সে কারণে তারা খুব তৃপ্তি সহকারে খেয়েছিল এবং খুব সুন্দর রিভিউ আমাকে দিয়েছিল। আমার বাড়িতে আজকে অতিথির মধ্যে এই যে মানুষটাকে দেখছেন, ইনি কিন্তু একজন সায়েন্টিস্ট। কাজের চাপের জন্য তাকে বাইরের খাবার খেতে হয়, ঘরের খাবার এবং আমার হাতে রান্না খেয়ে সে খুব খুশি হয়েছিল। কষ্ট করে নিও। আপনি খাবেন, দিয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, দারুণ, সুপার। সত্যি তো অনেস্ট রিভিউ তো। অনেস্ট রিভিউ বলছি। থ্যাংক ইউ সো মাচ। সর্ষেটা একদম যাক, যাদের জন্য রান্না করেছিলাম এত পরিশ্রম করে, তো আমার পরিশ্রম এবার এই রিভিউটা শোনার পর আমার রান্না করাটা সার্থক হলো। এবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বিকেলবেলায় আমরা বাড়ির আশেপাশে কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এই ঠাকুরগুলো আমার আর দেখা হয়ে ওঠেনি, ওদের জন্য আমি একটু বেরিয়ে পড়েছিলাম নবমীর দিন। আর 2025 সালের নবমী তিথি অর্থাৎ দুর্গাপুজোর লাস্ট দিন। রাত পোহালেই দশমী তিথি, আর দশমী মানেই আমরা সকলেই জানি যে মা এবার বাপের বাড়ি ছেড়ে কৈলাসে পাড়ি দেবেন। সত্যি হই হই রই রই টই টই করে কীভাবে যে কেটে যায় এই 4টে দিন, সত্যি বোঝাই যায় না। আর বছরের আর দিনগুলো দেখুন যেন সময় কাটতে চায় না, কিন্তু দুর্গাপুজোর 4টে দিন সত্যি কিরমভাবে যেন একেবারে হাওয়ার মতন সময় দৌড়ে দৌড়ে কেটে যায়। আবার সেই একঘেয়ে কাজ, একই আমাদের জীবনযাত্রা শুরু হয়ে যাবে। কিছুই করার নেই, এইভাবেই বেঁচে থাকতে হবে, আর এটাই হলো জীবন। এবার আরেকটি দুর্গা ঠাকুরের কাছে নিয়ে গেলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্গা। না, এটা সেই দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গাটি নয়। এই দুর্গা প্রতিমাটি রানাঘাটেই নির্মাণ হয়েছিল। রানাঘাটের কামালপুর বলে একটি এলাকা আছে, সেখানে এই মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছিল। গত বছরে এই দুর্গা প্রতিমাটি কিন্তু হাইকোর্টের থেকে নিষেধাজ্ঞা ছিল, সেই কারণে এই দুর্গা প্রতিমাটি কমপ্লিট করা আর হয়ে ওঠেনি। এবছরে পারমিশন পেয়েছে, সেই কারণে দুর্গা প্রতিমাটি করতে পেরেছে। এবছরে তাই এই প্রতিমাটিকে দর্শন করবার জন্য প্রচুর লোক ভিড় জমিয়েছিল দেখতে। প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় হয়েছিল। এবার আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছিলাম, যেখানে রানাঘাট লোকাল দাঁড়ায়। সেই প্ল্যাটফর্মে এসে অতিথিদের ট্রেনে উঠিয়ে দিতেই আমরা এসেছিলাম। তো তারা বাড়িতে রওনা দেবার জন্য ট্রেনে উঠে পড়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা বাই বাই করে রওনা দিয়ে দিয়েছে দিদি ভাইয়েরা। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসলাম। যেতে যেতে বাড়ির কাছে আমার যে পাড়ার ঠাকুরটি আছে সেই পূজা মণ্ডপে আমি একটু ঢুকে পড়লাম। মায়ের সাথে আমার নিজেরও একটি সেলফি ভিডিও ক্লিপ তুলে নিলাম। অন্যান্য বছরে পূজা মণ্ডপটিতে এসে আমি বসে থাকি এবং এখানে পুজোর দিনগুলোতে বেশ সময় কাটিয়ে থাকি, কিন্তু এবছরে আর সেটা হয়ে ওঠেনি। কারণ অনেকেই হয়তো জানেন যে কিছুদিন আগে আমার শাশুড়িমা গত হয়েছেন। সেই কারণে আমাদের যে রীতি রেওয়াজ থাকে বাঙালি মতে, হিন্দু মতে, যে 1 বছর না গেলে কাল অসুচ কাটে না, সে কারণে আর সেইভাবে আমি পূজা মণ্ডপে থাকতে পারিনি। এবার আমি বাড়িতে চলে আসলাম। নবমীর দিন আর আমি অন্য কোনো ঠাকুর দেখিনি। অনলাইন থেকে একটি জামদানি শাড়ি নিয়েছিলাম, সেই জামদানিটিই পরে গিয়েছিলাম। আর এটাই হলো সেই শাড়িটি যেটাকে আমি নবমী রাতে ভেঙে পরেছিলাম, আর নিজের কয়েকটি সেলফি তুলে নিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর স্টিম ইলিশ পাতুরি কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।